ওয়েলকাম টু কবিটেক বাংলা। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। কবিটেক বাংলা আপনাদের সাথে ছিল, সাথে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, 2022 এসএসসি ভোকেশনাল আপনারা যারা পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি যেন আপনাদের রেজাল্টটা খুব ভালো হয় এবং আপনার যেন যে কোনো প্রান্তে থেকেই এই ভোকেশনাল শাখায় পরীক্ষা দিয়ে একটি ভালো রেজাল্ট করতে পারেন। শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতায় আমি আপনাদের পদার্থবিজ্ঞান একটি অধ্যায় সম্পূর্ণই প্রায় সৃজনশীল বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো দেখিয়েছি। তো আমি বলেছিলাম বোর্ড প্রশ্নগুলো শেষ হয়ে গেলে এই অধ্যায়ের কোন টপিকগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে, বেসিক ধারণা নিতে হবে, তাহলে আপনি এখান থেকে নিজের মতো করে প্রশ্নগুলো আসলে অ্যান্সার করতে পারবেন সঠিকভাবে। তো যেই বিষয়গুলো আপনার পড়তে হবে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তার আগে দুটি কথা বলতেই হয় যে আপনারা এই মুহূর্তে যারা আমার সাথে আছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করতে কিন্তু একটু ভুলবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আজকের যেই মূল আলোচনা। চলুন শুরু করি। দেখেন, এখানে আমি আপনাদের জন্য আজকে যা রেখেছি টপিকগুলো, সেটি হচ্ছে আমরা প্রথমেই দেখব, সেটি হচ্ছে আলোর প্রতিফলন, এটি দেখব। তারপর আলোর প্রতিফলনের সূত্র, এরপর দেখব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, রৈখিক বিবর্ধন, প্রতিফলন কোণ কি, বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব কি। এখান থেকে যে বিষয়গুলো আপনারা ইতিমধ্যেই বোর্ড প্রশ্নগুলো যখন সমাধান করেছি তখন দেখেছেন যে এই যে আলোর বাস্তব প্রতিফলন বা অবাস্তব প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব, এটা আমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটি টপিক। এটা আমাদের শিখতেই হবে যদি অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার করতে চায়। আরেকটা হচ্ছে ব্যাসার্ধ, রৈখিক ব্যাসার্ধ বের করা বা বক্রতার ব্যাসার্ধ বের করা। তারপর আমরা আরো যে বিষয় দেখতে পেরেছি ইতিমধ্যেই, আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলন কাকে বলে, ক এর জন্য খুব ইম্পর্টেন্ট, এটি হচ্ছে ঘ এর জন্য ইম্পর্টেন্ট, এটি হচ্ছে গ এর জন্য ইম্পর্টেন্ট। আর রৈখিক বিবর্ধন কি, রৈখিক বিবর্ধন বের করতে হবে, এটি ক, খ, ঘ, গ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। আর এই যে প্রতিফলন কোণ নির্ণয় করা, এটাও কিন্তু গ এর জন্য ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছে আলোর প্রতিফলন কি। একটি বিষয় আপনারা চিন্তা করেন যে আমরা দর্পণের সামনে যদি দাঁড়াই, দর্পণের সামনে যদি দাঁড়াই তাহলে আমাদের কি হয়, আমরা আমাদের ছবিটা কিন্তু দেখতে পাই, পাই না? এটা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। কিন্তু দর্পণে যদি আমরা লাইট মারি, লাইট দিই, আলো দিই, তাহলে কি ওটা যদি একটু বাঁকা করে আলো দিই তাহলে কি এদিকে ফিরে আসে না? এদিকে কিন্তু ফিরে আসে। মানে আমরা যদি এটি একটি দর্পণ হয় তাহলে আমি এখানে যদি আলো দিই তাহলে এখান থেকে আলো পেয়ে এদিকে ফিরে আসলো। ঘটনা দেখেন এমন হচ্ছে, যদি আমরা এখানে একটা দর্পণ অঙ্কন করি, সেই দর্পণটায় এই বরাবর একটা কি আলো দিলাম, সে এখানে বাধা পেয়ে এই বরাবর ফিরে চলে গেল। তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে আলোর প্রতিফলন। দেখেন, আলোক রশ্মি যখন দর্পণে পড়েছে, বিবর্তনে পড়েছে, এটা যদি একটা মাধ্যম হয়, এই এই দর্পণটা এই যে একটা আমরা এখানে সেপারেট করেছি, এই পাশে যদি একটা মাধ্যম হয় আর এই পাশে যদি একটা মাধ্যম হয়, সেই ক্ষেত্রে এখানে প্রথম মাধ্যমে এসে বাধা পেয়ে প্রথম মাধ্যম থেকে আসছিল, এসে এই দ্বিতীয় মাধ্যমে ঢোকার চেষ্টা করছে কিন্তু পারে নাই, এখানে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমের দিকে ফিরে চলে গেছে। এই যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বিভেদতলে বাধা পেয়ে যদি আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে, দুটি সূত্র আমরা একটু দেখব যে আলোর প্রতিফলনের সূত্র দুটি কেমন। তো আমরা আলোর প্রতিফলনটা এখন দেখে শেষ করলাম। তাহলে আলোর প্রতিফলনের সূত্র যদি আমরা একটু দেখি, খেয়াল করেন, এটা হচ্ছে বিভেদ তল, এটাকে বলা হয় বিভেদ তল, আর এটা হচ্ছে অভিলম্ব। এখন আলোক রশ্মি আমাদের মনে করেন এই বরাবর একটা ফেলিয়েছি, এই বরাবর
এই কোণে আপাতন বিন্দু এটা যেখানে পড়েছে এটা আপাতন বিন্দু। তাহলে যে রশ্মিটা তির্যক ভাবে পড়লো এটাকে বলা হয় আপাতিত রশ্মি। এটাকে কি বলে? আপাতিত রশ্মি। এই আপাতিত রশ্মি এই যে বিভেদ তলের একটা বিন্দুতে পড়লো, পড়ে সে আবার কি প্রথম মাধ্যমে ফিরে যাবে প্রতিফলনের সূত্র বিষয়ে, সে কোন দিকে চলে গেল? এদিকে এসে এদিকে চলে গেল। তাহলে আমাদের এটা না লিখলেও সমস্যা হচ্ছে না, এই বরাবর চলে গেল, এই বরাবর চলে গেল। এখন এটা যে চলে গেল এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, এটা অবিলম্ব। হ্যাঁ, তাহলে এই আপাতিত রশ্মি এই যে একটা অবিলম্ব আমরা কল্পনা করেছি, এখানে কি কোণ তৈরি করেছে না? এটা আমরা পরে আসতেছি, তার একটা আগে প্রথম সূত্রটা আমরা একটু দেখি যে আপাতিত রশ্মি অভিলম্ব প্রতিসরিত রশ্মি বিভেদ তলের একটা নির্দিষ্ট বিন্দুতে একটি সমতলে অবস্থান করে। দেখেন তো আপাতিত রশ্মি এখানে এসে থামছে একটা বিন্দুতে, এখান থেকে অভিলম্ব কল্পনা করা হয়েছে, এখান থেকে প্রতিফলিত রশ্মিটা বের হয়ে গেছে এবং এটা বিভেদ তলের উপর একটা সমতলে আছে যেখানে একটা বিন্দুতে সবগুলো অবস্থান করেছে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর হচ্ছে এই আপাতিত রশ্মিটা এই অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করছে, যে কোণটাকে বলা হয় আপাতন কোণ। এটাকে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করে এবং এই যে ফিরে চলে গেল এখানে একটা কোণ তৈরি করছে, এটাকে বলা হয় প্রতিসরণ কোণ বা প্রতিফলিত কোণ। এই প্রতিসরণ কোণ বা প্রতিফলন কোণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আপাতন কোণ আই আর প্রতিফলন কোণ আর পরস্পর সমান। তার মানে দ্বিতীয় সূত্র হচ্ছে আপাতন কোণ আই আর প্রতিসরণ কোণ হচ্ছে বা প্রতিফলন কোণ হচ্ছে আর, এই দুটো পরস্পর সমান হবে। এটা কিন্তু 2 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর সূত্র আমরা দেখলাম যে আপাতিত রশ্মি অভিলম্ব অঙ্কিত বিভেদ তলের একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এই টপিকটা হচ্ছে আমাদের এই 2 নম্বর টপিক। এখন আমরা যেখানে যাচ্ছি বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কি এবং বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হবে আমরা একটু গাণিতিক ব্যাখ্যা সহ একবারে শেষ করব আজকে, যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, তো আপনারা বক্রতার ব্যাসার্ধ যদি বের করতে চান বা বক্রতার ব্যাসার্ধ কাকে বলে সেটা যদি দেখতে চান, আমরা দেখেছি দর্পণ হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে সমতল আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণের আমাদের এখানে সকল কাজ হচ্ছে গোলীয় দর্পণ, যে আমরা দর্পণের বক্রতার ব্যাসার্ধ এভাবে সংজ্ঞা দিতে পারি যে গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ। এখন দেখেন যদি আমরা এখানে একটা অবতল দর্পণ কল্পনা করি তাহলে আমরা এরকম দেখেছি অবতল দর্পণে এরকম এই দর্পণটা যেই গোলকের অংশ বিশেষ যদি এরকম গোলক হতো তাহলে এখানে একটা কেন্দ্র থাকতো। তো কেন্দ্র থাকলে কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। তাহলে এখন আমরা চিন্তা করছি আমাদের এইটুকু নাই, তাহলে এখানে কি ছিল? এতটুকু হচ্ছে এটা সি, আর এই যে এখান থেকে যে দূরত্ব এটা হচ্ছে মেরু, এই মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ আর। বক্রতার ব্যাসার্ধ আর। আর এখানে এই বরাবর আলো দিলে সেটা প্রধান ফোকাসে চলে যায়, এখান থেকে চলে যায়। তাহলে আমরা এখান থেকে দূরত্ব পেলাম হচ্ছে এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর, আর যেটা ফিরে চলে যায় এটা হচ্ছে প্রধান ফোকাস এফ, আর এখান থেকে এতটুকু হচ্ছে ফোকাস দূরত্ব ছোট হাতের এফ। এটা ভালো করে খেয়াল করেন। এখানে এই গোলকের যে কেন্দ্র ছিল সেটা হচ্ছে সি, সি থেকে মেরু পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, কারণ এটা হচ্ছে দর্পণের ব্যাসার্ধ, গোলীয় দর্পণের যেই গোলকের অংশ বিশেষ ছিল সেই গোলকের ব্যাসার্ধ। আর এখান থেকে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব এফ। তাহলে একটা বিষয় চিন্তা করেন, বক্রত ব্যাসার্ধ যা ফোকাস দূরত্ব কি তার অর্ধেক, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ফোকাস দূরত্ব এফ সমান হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এফ সমান হচ্ছে r/2। এই সূত্র দিয়ে আমাদের একটা প্রায় প্রত্যেকবারই গাণিতিক ব্যাখ্যা এসেছে, প্রায় প্রত্যেকবারই প্রশ্ন এসেছে, যেটা আমি আপনাদের এখানে 4 স্টার দিয়ে রেখেছি। দেখেন এটা যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কর বা বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা একটা বিষয় দেখলাম যে ফোকাস দূরত্ব এফ সমান হচ্ছে r/2 মানে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এখন এখান থেকে যদি আমাদের ফোকাস দূরত্ব বের করতে বলে তাহলে কিন্তু এখানে আমরা r কে 2 দিয়ে ভাগ করলে বের হয়ে যাচ্ছে, অথবা যদি বক্রতার ব্যাসার্ধ বের করতে বলে তাহলে আমরা r গুণন করব। এখানে মনে মনে কত আছে? 1 আছে, সেই 1 আর r গুণ করলে হবে r, আর 2 এর সাথে f গুণ করলে হবে 2f। তাহলে আমরা একটা সূত্র পেলাম যে বক্রতার ব্যাসার্ধ বের করার সূত্র r সমান হচ্ছে 2f। তার মানে
বক্রতার ব্যাসার্ধ বের করতে চাইলে আমাদের ফোকাস দূরত্ব লাগবে। কি লাগবে? ফোকাস দূরত্ব লাগবে। আমি আবার বলছি, বক্রতার ব্যাসার্ধ বের করতে হলে ফোকাস দূরত্ব লাগবে। ফোকাস দূরত্ব দেওয়া থাকলে আমরা বক্রতার ব্যাসার্ধ বের করতে পারবো, আর বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকলে ফোকাস দূরত্ব বের করতে পারবো। একটা অঙ্ক আপনাদের একটু আমি দেখাচ্ছি যে বক্রতার এই ব্যাসার্ধের অঙ্কগুলো কিভাবে আসে। একটু খেয়াল করেন যে 2018 সালে আসা একটি প্রশ্ন আপনাদের মাঝে আমি দেখাই, যে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম অঙ্কটা সৃজনশীল দেখানোর সময়, যে একটি অবতল দর্পণের মেরু থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। বস্তুটি প্রধান ফোকাসে হয়, দর্পণের সামনে অসীমে এই প্রতিবিম্ব গঠন হলো। দর্পণটির ব্যাসার্ধ বের করো। তাহলে মেরু থেকে 10 মিটার দূরে একটি বস্তু রাখা হয়েছে, সেই বস্তুটা আমাদের বের করতে বলেছে। তার মানে ফোকাস কতটুকু দেখেন, যদি আমাদের এটা একটা দর্পণ হয়, এটা এরকম দর্পণ হয়, এটা কি মেরু, এখান থেকে 10 মিটার দূরে আমরা মনে করলাম একটা বস্তু এ বরাবর রাখা হয়েছে, এই 10 মিটার বস্তু। তাহলে এখানে ফোকাস কিন্তু আমাদের 10 মিটারে হচ্ছে, আর সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হবে। আমাদের বলেছে 10 সেন্টিমিটার মানে 10 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে কি এখানে 10 সেন্টিমিটার, মানে যতটুকু দূরে একটা বস্তুকে দেখা যাচ্ছে। এখন এই যে f এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা প্রশ্ন লিখব কি, দেওয়া আছে f সমান 10 সেন্টিমিটার। তার মানে আমরা যদি f সমান 10 সেন্টিমিটার লিখি, এটাকে প্রথমে আমাদের যেটা করতে হবে, মিটারও করতে পারি আবার সেন্টিমিটারও করতে পারি। আপনি যদি ঝামেলা হয় তাহলে মিটারে করার দরকার নেই, সেন্টিমিটারে করবেন। তাহলে আমরা যেটা জানি সেটা জানি কি, r সমান কি 2f, এটা একটু আগে দেখে আসলাম না, r সমান 2f। তাহলে 2 এখানে বসিয়ে দিলাম, f এর মান হচ্ছে 10, 10 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কত হবে, 20 সেন্টিমিটার। তাহলে এটি হচ্ছে আমাদের r এর মান বের হলো, যে প্রধান ফোকাস দূরত্ব দেয়া থাকলে r এর মানটা খুব সহজেই বের করতে পারি। আর আমি আপনাদের কিছু অঙ্ক দেখাই যেটা বিভিন্ন বোর্ডে এসেছে, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে এটি হচ্ছে আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডে 2015 সালে একটি আসা একটা প্রশ্ন, যে প্রশ্ন এরকম ছিল, আমি একটু আপনাদের চিত্র আঁকিয়ে দিই, দেখেন এরকম সেম চিত্র দিয়ে একটা প্রশ্ন এসেছে, এরকম একটু খেয়াল করি যে আমাদের এসেছে হচ্ছে এরকম, এই হ্যাঁ, এখান থেকে আমাদের বলেছে যে এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র সি, আর এটা বলেছে প্রধান ফোকাস এতটুকু, এখান থেকে মেরু পর্যন্ত দূরত্ব বলেছে 125 মিলিমিটার, 125 মিলিমিটার। তাহলে এই প্রধান ফোকাস থেকে এই দূরত্বটাকে কি বলি আমরা, ফোকাস দূরত্ব বলি। তাহলে ফোকাস দূরত্ব যদি এটা কার মান, f এর মান, তাহলে আমাদের একটু f এর মান দেওয়া আছে, একটু খেয়াল করি, f এর মান দেওয়া আছে 125 মিলিমিটার। তো 125 মিলিমিটার থাকলে এটাকে আমাদের প্রথমে করতে হবে সেন্টিমিটার অথবা মিটারে, সেন্টিমিটার অথবা মিটারে। যদি আমরা মিটার করতে চাই, এটাকে ভাগ করব হচ্ছে 1000 দিয়ে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে হচ্ছে মিটার, এটা হয়ে যাবে মিটার। তাহলে আমাদের হবে 0.125 মিটার। এখন আমরা যে সূত্র জানি, r সমান হচ্ছে 2f, সেটি বসাই দেব, 2 এর জায়গায় 2 ইনটু f এর জায়গায় হচ্ছে 0.125 মিটার। এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 0.250 মিটার। এটা কিন্তু r এর মান বের হলো। এই ধরনের প্রশ্ন আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো যে কোনো মুহূর্তে আসতে পারে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের বক্রতার ব্যাসার্ধটা বের করতে হয়। এখন আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি, দেখেন যে বিষয়টি হচ্ছে রৈখিক বিবর্ধন কি, অথবা রৈখিক বিবর্ধন কিভাবে আপনারা নির্ণয় করবেন। তো একটু খেয়াল করেন রৈখিক বিবর্ধন কাকে বলে, আপনারা বইতে অনেক পড়েছেন, আমি আপনাদের মূল যে সময় দেখিয়েছিলাম পড়া, তখন কিন্তু রৈখিক বিবর্ধনের সংজ্ঞা আমি আপনাদেরকে দিয়েছিলাম যে রৈখিক বিবর্ধন কাকে বলে। তো বিবর্ধনের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে। বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের অনুপাত, বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে। সেক্ষেত্রে আমরা যদি রৈখিক বিবর্ধনকে যদি m দ্বারা প্রকাশ করি,
তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে L প্রাইম ডিভাইডেড বাই L। তাহলে L প্রাইমটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য প্রকাশ করেছে আর লক্ষ্যবস্তু দৈর্ঘ্য হচ্ছে L প্রকাশ করেছে। তার মানে এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য আর এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে শুধু L, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে দেখুন তো, যদি আপনি বিবর্ধন বের করতে চান তাহলে আপনার এই দুটি মান লাগবে, সেটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য আর হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখন এই বিবর্ধন বের করার একটি অঙ্ক আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দিই, তাহলে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। দেখেন যে এটি হচ্ছে 2017 সালে আসা একটি প্রশ্ন। এখানে আছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্বে রাখা হয়েছে। এখানে বলল 6 সেন্টিমিটার লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু বক্রতার ব্যাসার্ধের ঠিক অর্ধেক, না মানে প্রধান ফোকাসে রাখা হয়েছে, আমরা বুঝতে পেরেছি। তাহলে রৈখিক, এখানে বলছে উদ্দীপকের দর্পণটির রৈখিক বিবর্ধন 1.5 হলে বিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে কি, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য তারা তো বলেই দিয়েছে, ব্যাসার্ধ যেখানে তার অর্ধেক। তার মানে 6 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয় না, তাহলে হচ্ছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু আমরা ব্যাসার্ধের এখানে রেখে দিয়েছি। তার মানে চিত্রটা এমন দেখেন, যদি এখানে আমাদের একটা চিত্র হয়, এটা একটা দর্পণ হয়, এখান থেকে আমরা যেটা রেখেছি লক্ষ্যবস্তু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 6, এটা যদি লক্ষ্যবস্তু হয় তাহলে আমাদের বের করতে বলছে বিম্বের দৈর্ঘ্য কত। তাহলে এটা খেয়াল করেন যে আমাদের সূত্র জানি m সমান l প্রাইম ডিভাইডেড বাই l, কিন্তু এখানে আছে কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আমরা কোনটা l, l এর মান আমাদের দেওয়া আছে 6 সেন্টিমিটার আর বিবর্ধনের মান দেওয়া আছে 1.5, বিবর্ধনের মান দেওয়া আছে 1.5। তাহলে এখন আমরা কি করব, এই যে মানটা বসাই দিব, m এর মান কত, বিবর্ধন 1.5 সমান l প্রাইমের মানটা আমরা বের করব, রেখে দিলাম, আর এই l এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এর নিচে মনে মনে কি এক আছে না, তাহলে আমরা যদি একটা কাজ করি যে l প্রাইমের সাথে 1 গুণ করলে l প্রাইম হয়, আর 6 এর সাথে যদি 1.5 গুণ করি তাহলে হয় আমাদের হচ্ছে 9, আর এটা হবে হচ্ছে সেন্টিমিটার, যেহেতু লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি ছিল, সেন্টিমিটারে ছিল। শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু হলো আমাদের বিম্বের দৈর্ঘ্য বের হলো। তাহলে বিবর্ধন থেকে আমরা তিনটি বিষয় বের করতে পারি, একটি হচ্ছে বিবর্ধন, আর একটি হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বের করতে পারি, আবার বিম্বের দৈর্ঘ্য বের করতে পারি। এই যে অঙ্কটা আমি দেখলাম সেটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে, বিম্বের দৈর্ঘ্য বের করতে বলেছিল। সেক্ষেত্রে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে আমরা শুধু l দ্বারা প্রকাশ করেছি, l এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, আর বিবর্ধন প্রশ্নেই দেওয়া আছে যে 1.5, আমরা 1.5 লিখেছি। এরপর আমরা সূত্রে এই l প্রাইমের মানটা বের করব, কিন্তু l এর মানটা এটা বসিয়ে দিয়েছি, বিবর্ধনের মান বসিয়ে দিয়েছি, আর গুণন করলে দৈর্ঘ্য, আমাদের বিম্বের দৈর্ঘ্য বের হয় হচ্ছে 9 সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই টপিকটাও শেষ করলাম। এখন লাস্ট আমাদের দুটি টপিক আছে, বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব এবং প্রতিফলন কোণ। তো আমরা প্রথমে যদি দেখে নিচ্ছি বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব কিভাবে অঙ্কন করব এবং কিভাবে আমরা প্রকৃতি বা আকৃতি এটা ব্যাখ্যা করব। আমি কি আপনাদের প্রশ্ন নিই, তাহলে খুব ভালো হবে, কোনো বছরে একটু খেয়াল করে নিই। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন। তারপর কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে আপনাদের আর কোন ধরনের প্রশ্ন আছে। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন বা কোনো স্পেশাল কোনো জিজ্ঞেস থাকে তাহলে সেটা আমাকে দেখাতে বলতে পারেন, তাহলে আমি সেটি দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা, একটি বিষয় আমরা একটু খেয়াল করি যে এটি 2015 সালে একটি আসা প্রশ্ন। তখন আমরা যে চিত্রটা এঁকেছিলাম, ব্যাসার্ধ বের করেছিলাম, সেই চিত্র থেকেই আমাদের বলেছে যে উদ্দীপকের দর্পণটি বাস্তব ও অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব গঠন করতে পারে। তার মানে অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব গঠন করতে পারে। আমরা সেটা একটু দেখি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। মনে করেন যে আমাদের এরকম একটি অবতল দর্পণ আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে আমাদের দর্পণ। এটা দিলাম আমরা m m p m প্রাইম, হ্যাঁ। আর এখানে যদি এটা আমাদের এটা যদি কেন্দ্র ধরে নিলাম আমরা, তাহলে এটা হবে কি প্রধান ফোকাস, এটা আমরা মনে করলাম প্রধান ফোকাস, আর এটা হচ্ছে কেন্দ্র। এখন
যদি আমাদের বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব গঠন করতে বলে, খেয়াল করেন, যখনই আপনাদের বলবে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব গঠন করো, তখনই আপনাদের দেখতে হবে বাস্তবের জন্য যদি আপনারা এই লক্ষ্যবস্তুটা প্রধান ফোকাস, যে ফোকাস ছিল, বিন্দু ছিল, এর বাইরে নেন তাহলে বাস্তব প্রতিবিম্ব হবে। কি বলেছি? লক্ষ্যবস্তু যদি আপনারা প্রধান ফোকাসের বাইরে নেন তাহলে কি হবে? বাস্তব হবে। আর যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস বা মেরুর মাঝখান বরাবর নেন তাহলে প্রতিবিম্ব অবাস্তব হবে। একটু খেয়াল করেন, আমরা একটা লক্ষ্যবস্তু নিলাম, এখানে এই বরাবর একটা লক্ষ্যবস্তু আমরা নিয়েছি, তাহলে এটার জন্য আমাদের প্রতিবিম্ব কেমন হয় আমরা একটু খেয়াল করি। যে প্রতিবিম্ব আঁকার জন্য আপনারা কি করবেন? প্রধান অক্ষ ছিল না, এটা প্রধান অক্ষের সমান্তরাল করে একটি রেখা দিবেন। দিলে নিয়ম হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি যায়, দর্পণে অবতল দর্পণে বাধা পেয়ে সেটা প্রধান ফোকাস হয়ে ফিরে চলে আসে। এটা হচ্ছে একটি সূত্র, আপনারা মনে রাখবেন। কি বলেছি? আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গেলে প্রধান ফোকাস দিয়ে চলে আসে, অথবা প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়ে আসে। তাহলে এটা গেল এদিকে, চলে আসলো এদিকে। আরেকটা আপনারা কেন্দ্র দিয়ে দেবেন। তো কেন্দ্র দিয়ে গেলে আমরা পড়েছি কেন্দ্র দিয়ে আসলে কেন্দ্র দিয়ে ফিরে চলে যায়, কেন্দ্র দিয়ে আসলে কেন্দ্র দিয়ে ফিরে চলে যায়। তাহলে যদি এই এসে আবার চলে গেল, তাহলে এই দেখেন যে প্রতিফলিত দুটি রশ্মি আছে দর্পণে বাধা পেয়ে ফিরে এসেছে, এরকম দুটি রশ্মি এখানে কি করেছে? ছেদ করেছে। তাহলে আমাদের এই প্রধান অক্ষ থেকে এখানে নিচের দিকে হবে কি? বিম্ব। এটাকে আমরা বড় হাতে আই দ্বারা প্রকাশ করি, যে ইমেজ মানে বিম্ব। তাহলে একটা বিষয় চিন্তা করেন, লক্ষ্যবস্তু এখানে ছিল উপরের দিকে সোজা ছিল, বিম্বটা নিচের দিকে হলো, এবং লক্ষ্যবস্তুর তুলনায় বিম্বটা অনেক ছোট হলো, দর্পণের সামনে হলো, এবং বিম্বটা গঠনও হলো। তাহলে যেহেতু সে সরাসরি গঠন হয়ে গেছে, তাহলে এখানে প্রতিবিম্বর যে প্রকৃতি হচ্ছে, বা আমরা প্রথমে আকৃতিটা লিখি, আকৃতি লিখবো হচ্ছে ছোট, মানে হচ্ছে ছোটকে বলবো হচ্ছে খর্বিত। ছোট আর একটা ভালো শব্দ খর্বিত, যেটা পদার্থবিজ্ঞানে ব্যবহার হয়। এরপর আমরা যদি আকৃতি দিলাম, এখন যদি অবস্থান দিই, অবস্থান, এই অবস্থানটা কি হয়েছে? দর্পণের সামনে হয়েছে না, তাহলে আমরা দিব দর্পণের সামনে, দর্পণের সামনে। আরেকটা হচ্ছে প্রকৃতি দেখেন, এটা কিন্তু বিম্বটা গঠন হয়েছে, সেই ক্ষেত্রে এটা কি? বিম্ব যেহেতু গঠন হয়েছে তাহলে এটা কিন্তু বাস্তব, এটা হচ্ছে বাস্তব, এবং এটা নিচের দিকে হয়েছে বলে বাস্তব ও কি হবে? উল্টা, বাস্তব ও উল্টা। শিক্ষার্থীবৃন্দ, বা অনেকে উল্টোও লিখে, আমি উল্টো লিখে দিলাম, বাস্তব বা উল্টো। এই কথাটা আপনার লাস্টে লিখতে হবে। যদি ব্যাখ্যা করতে বলে ব্যাখ্যা করবেন যে এম প্রাইম একটি অবতল দর্পণ, পি হচ্ছে মেরু, একটা লক্ষ্যবস্তু কেন্দ্রের বাইরে রাখছি, লক্ষ্যবস্তুর আমরা দিলাম হচ্ছে ও এ, এই ও এ থেকে শীর্ষ থেকে একটি আলোক রশ্মি দর্পণে পড়ার পর প্রধান ফোকাস দিয়ে ফিরে গেল, আর একটা কেন্দ্র দিয়ে সি দিয়ে চলে গেল, সেক্ষেত্রে আই বিন্দুতে মিলিত হলো। তাহলে আইটাই হচ্ছে, আমরা যদি এখানে বি দিই তাহলে বি আইটাই হচ্ছে ইমেজ বা প্রতিবিম্ব। সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব অনেক ছোট, মানে খর্বিত, দর্পণের সামনে হয়েছে, এজন্য একটি বাস্তব, প্রকৃতি হচ্ছে বাস্তব, এবং নিচের দিকে হচ্ছে বলে উল্টা। তাহলে এটা গেল আমাদের বাস্তব প্রতিবিম্ব যে গঠন হবে। এখন একটু অবাস্তবের দিকে আসি। দেখেন, এটা দিয়ে আমরা একটু দেখি, এটা আমরা মুছে দিলাম, এটা মুছে দিলাম। তাহলে আমাদের এখানে আমরা একটা বিষয় দেখেন, এই চিত্রের জন্য যদি করি, এটাতে যেহেতু আমাদের অবাস্তব দেখাতে হবে, এটা ছিল প্রধান ফোকাস আর এটা ছিল কেন্দ্র। তাহলে এখন আমরা লক্ষ্যবস্তু একটা এখানে নিয়েছি, ঠিক আছে? কোথায় নিয়েছি? এখানে নিয়েছি। তাহলে আমাদের কি নিয়ম? কি প্রধান অক্ষের সমান্তরাল যাবে, যে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, এভাবে চলে যাবে, হ্যাঁ গেল। আরেকটা হচ্ছে কেন্দ্র দিয়ে এসে কেন্দ্র দিয়ে ফিরে চলে যাবে, তার মানে এই বরাবর এসে এই বরাবর ফিরে চলে যাচ্ছে। এই যে এখান থেকে এসে এখান থেকে ফিরে চলে যাচ্ছে, একটু খেয়াল করে, এটা কিন্তু কেন্দ্র দিয়ে এসে কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে, আর মনে হচ্ছে ওদিকে চলে যাচ্ছে, তাই না? আর এটা এখান থেকে যত যাচ্ছে, একটু খেয়াল করেন, এদিকে কিন্তু ফাঁক তত বাড়তেছে, তার মানে এই যে ফিরে চলে গেল, এই রেখাটা কিন্তু কখনোই সেট করার মতো মনে হচ্ছে না। কিন্তু এই রেখাটা যদি আমরা পেছনের দিকে বাড়ছে বলে মনে করে নিই, তাহলে কিন্তু এটা কি হয়? এখানে কিন্তু মিলে যেতে পারে বা মিলে যায়। মনে করলাম সেটা এখানে মিললো, হ্যাঁ? তাহলে এই লক্ষ্যবস্তুর জন্য আমাদের কি হলো? যে লক্ষ্যবস্তুটা আমরা প্রধান ফোকাস আর হচ্ছে মেরুর মাঝখানে নিয়েছি, এটা হচ্ছে লক্ষ্যবস্তু ও এ।
এটা হচ্ছে লক্ষ্যবস্তু। এই ও এ লক্ষ্যবস্তুটাকে আমরা একটা প্রধান অক্ষে সমান্তরাল দিয়ে দিয়েছি, প্রধান ফোকাস দিয়ে ফিরে চলে গিয়েছে এটি, আর একটা কেন্দ্র দিয়ে এসে কেন্দ্র দিয়ে ফিরে চলে গেছে। কিন্তু কেন্দ্র দিয়ে এসে কেন্দ্র দিয়ে যদি এদিকে যায় তাহলে কিন্তু এখানেও মিলিত হচ্ছে না, যার কারণে আমরা পেছনের দিকে বাড়িয়ে নিয়েছি। এরকম যে বিম্বগুলো আছে যেগুলো মিলিত হয় না, কিন্তু আমরা নিজের ইচ্ছা করে মিলিত করে দিই, নিজের ইচ্ছা করে মনে হয় যে এখান থেকে আসছে বলে মনে হয়, এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এই অবাস্তব প্রতিবিম্বটা কোন দিকে হলো? উল্টা এদিকে হলো। এটা হবে আমরা যদি বি দিই আর এটা দেব কি আই। এখন এটার যদি আমরা একটু এই জিনিসগুলো লিখি, দেখেন কি কি হয়। এখন লক্ষ্যবস্তুর তুলনায় লক্ষ্যবস্তু যে এতটুকু ছিল আর বিম্ব কি অনেক বড় হয়ে গেল, তার মানে এটা হবে বিবর্ধিত। বিবর্ধিত মানে বড়। অবস্থান কি? দর্পণের পেছনে, এটা হচ্ছে অবস্থান। আর প্রকৃতি হচ্ছে অবাস্তব এবং সেটা উপরের দিকে হচ্ছে মানে সোজা। অবাস্তব ও সোজা, অবাস্তব এবং সোজা। শিক্ষার্থীবৃন্দ, এই দুই ধরনের দর্পণ থেকে যদি আপনাদের বিম্ব গঠন করতে বলে, এই দুই ধরনের প্রশ্ন এসেছে, এই যাবত করে সামনে একই আসবে, বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব ব্যাখ্যা করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন একটি টপিক বাকি, সেটা হচ্ছে প্রতিফলন কোণ আবার কি। তখন কিন্তু আমরা দেখেছিলাম প্রতিফলন কোণ কি, যে আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোণটা তৈরি করে সেটাকে বলা হয়েছিল আপাতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোণ তৈরি করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। তো এরকম একটি প্রশ্ন বিগত একটি সালে এসেছে, আমি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কোন প্রশ্নটি এসেছে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে আছেন, ক্লাসগুলো দেখতেছেন, অবশ্যই চ্যানেলের সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। হ্যাঁ, এই প্রশ্নটা কখনো বোর্ডে আসে নাই, কিন্তু আমার কাছে অনেক মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। একটু খেয়াল করেন, এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, এই এখানে 60 ডিগ্রি দেওয়া আছে। কত ডিগ্রি? 60। এখন বললো প্রতিফলন কোণ বের করো। তাহলে যেহেতু এই রেখাটা এখানে আলোকটা পড়েছে, তার মানে কি আপাতিত রশ্মি আর একটা কি এদিকে ফিরে চলে যাওয়ার কথা এখানে। তাহলে আমরা পড়েছি আপাতন কোণ আর প্রতিফলন কোণ, আই কোণ আর হচ্ছে আর কোণ সব সময় কি হবে? সমান হবে, এটা আমরা পড়েছি। তাহলে এখানে যদি 60 ডিগ্রি হয়, এখানে কত হবে? 60 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমাদের একটু লিখতে হবে যে চিত্রে আপাত রশ্মি বিভেদ তলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। আপাতন বিন্দুতে অভিলম্ব আঁকতে আপাতন কোণের মান আই সমান 90 থেকে 60 বিয়োগ। তার মানে হচ্ছে আপাতন কোণ আর সমান। আচ্ছা, যাই হোক, আমরা একটু খেয়াল করি, যদি এখান থেকে আমাদের যেটা আমরা দেখাতে বলেছি এতটুকু, পুরোটা কোণটা কি ছিল? 90 ডিগ্রি ছিল না? 90 ডিগ্রি থেকে আমরা যদি 60 বাদ দিয়ে দিই, 90 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে থাকবে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যদি দেখি পুরোটা কি ছিল? কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি আবার আমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি বাদ দিয়ে দিই, এখান থেকেও কিন্তু কি থাকতেছে? 90 ডিগ্রি থেকে যদি আমরা এখান থেকেও 60 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু 30 ডিগ্রি থাকতেছে। সেই ক্ষেত্রে আমরা দেখাতে পারি বা বলতে পারি যে আমাদের প্রতিফলন কোণ আর হচ্ছে আপতন কোণ সমান। অথবা আমরা যদি এতটুকু দেখাই যে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে আমাদের 30 ডিগ্রি থাকে, তার মানে আপতন কোণ আর প্রতিসরণ কোণ সব সময় কি আমাদের সাথে কি সমান হবে। তার মানে এখানে যদি আমাদের 60 ডিগ্রি হয়, আপতন কোণ প্রতিফলন কোণও 60 ডিগ্রি হবে। আর আপতন কোণ যদি 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও কি হবে? 30 ডিগ্রি হবে। শিক্ষার্থীবৃন্দ, এই বিষয় আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর প্রত্যেকটা টপিক আমি যে ইম্পর্টেন্ট গুলো বললাম, বাস্তব অবাস্তব প্রতিবিম্ব আপনাদের পাঠতে হবে, শিখতে হবে, বক্রত্ব ব্যাসার্ধ বের করা শিখতে হবে, আলোক প্রতিফলন কাকে বলে, আলোক প্রতিফলন বের করার সূত্র বা আলোক প্রতিফলন সূত্র, এই কটি বিষয় আপনাদের শিখতে হবে। তো এই হচ্ছে আপনাদের পদার্থবিজ্ঞানের প্রথম যে টপিক বা যে অধ্যায় ছিল শর্ট সিলেবাসে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আর ইতিমধ্যে আপনাদের আমি কিন্তু যেই বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। তো এরপরে এই অধ্যায় থেকে এক অথবা দুটি আমি সুপার সাজেশন দিব এবং কিছু ক নম্বর প্রশ্ন থাকবে। সেই খ নম্বর প্রশ্ন এবং সুপার সাজেশনগুলো পেতে হলে, যেগুলো আপনাদের 2022 সালে 100% আসবে শিক্ষার্থীবৃন্দ,
তো সেইগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর কি করতে হবে এটা আর বলতেছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।